কাব্যের খুব ইচ্ছে ছিল প্রতিবাদ করার, কিন্তু পরক্ষণেই নিজের জিভ সামনে নিল সে। মৌমিতার সাথে গত কয়েকদিনের মান অভিমান আর আলুর বস্তা কাণ্ড মিটমাট করতেই তার নাভিশ্বাস নিতে উঠে গেছে। তাই নতুন করে আর রণক্ষেত্র নামার ঝুঁকি নিল না সে। কাব্য এই অসহায় আত্মসমর্পণ দেখে মৌমিতার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। কলরব সুযোগ বুঝে খিলখিল করে হেসে উঠল আর কাব্যকে টিটকারি দিয়ে বলল, বেশ হয়েছে, এখন বল কিছু। কাব্য বিরস মুখে বিড়বিড় করে বলল, তোকে চুপ করানোর মানুষও আসছে, দাঁড়া। নির্লজ্জ, আস্ত একটা বাদর। বিয়ে করার জন্য কেমন লাফালাফি করছে দেখো। তোর বিয়েতে তুই একাই যাস, আমি একদম যাব না। পুরো ঘরে তখন হাসির রোল। বাড়ির বড়রা পর্যন্ত ঠোঁট টিপে হাসছে। কলরব মোটেও দমল না। সে আরও রসিয়ে বলল, আসলে কি বলতো, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু বিষয়টা যখন বিয়ের তখন তো বর ছাড়া চলবে না। তাই খুব কষ্ট হলেও বুকে পাথর রেখে না হয় আমি একাই বিয়ে করতে যাব। সবাই হাসিতে ফেটে পড়ছে। ঠিক তখনই ছোট্ট ইহান সোফায় দাঁড়িয়ে দুহাত কোমরে দিয়ে গম্ভীর মুখে প্রশ্ন করলো, আচ্ছা আপু, আমি কবে বিয়ে করব? আমাদের কেন বিয়ে হচ্ছে না? ইহানের এরূপ কথায় হাসির বেগ দ্বিগুণ হয়ে গেল। কাব্য ছেলের কথা শুনে কপালে হাত দিয়ে বসলো। অসহায় চোখে ইহানের দিকে তাকিয়ে বলল, এই তো ভাব দিব। তোর চাচু তো অন্তত 2বার পরীক্ষা দিয়ে কলেজটা কোনো মতে পার করেছে। তোর কেবল মুসলমানিটা হয়ে গেলেই আর দেরি করাবো না, সোজা বিয়ে করতে বসিয়ে দিব। কাব্যের কথা শুনে সবাই ঠোঁট টিপে হাসল। কলরব কটমট করে ভাইয়ের দিকে তাকালো, কিন্তু প্রতিবাদ করার মুখ নেই। কাব্য ভুল কিছু বলেনি। দিব্যদের পারিবারিক ঐতিহ্য হলো চিকিৎসা শাস্ত্র। আরশাদ তালুকদার নিজেই একজন নামকরা ডক্টর। তাদের একটা ওষুধ কোম্পানি আর একটা হাসপাতাল আছে। তিনি চেয়েছিলেন দিব্য ডাক্তার হোক, কিন্তু দিব্যের ঝোঁক ছিল ব্যবসায়। বড় ছেলে সেই জেদের কাছে হার মেনে আরশাদ তালুকদার আশা করেছিলেন অন্তত ছোট ছেলে কলরব ডাক্তার হয়ে হাসপাতালের হাল ধরবে। তাই জোর করে ওকে সায়েন্সে দিয়েছিল। কিন্তু কলরব, সে তো এইচএসসিতেই 3 সাবজেক্টে গোল্লা মেরে বসেছিল। পরের বার অনেক কষ্টে টেনে টুনে পাশ করেছে। পড়াশোনার চেয়ে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা আর বড়লোক বাপের বকে যাওয়া ছেলের তকমা গায়ে মাখিয়েই সে বেশ স্বাচ্ছন্দ্য। কাব্য হাসতে হাসতেই আবার টিপুনি কাটল, খবরদার কলরব, চোখ রাঙাবি না। তোর পাল্লায় পড়ে আমার ছেলেটাও নষ্ট হচ্ছে। নিজের এখনও আক্কেল দাঁত ওঠেনি, অথচ বিয়ে করব বলে নেচে বেড়াচ্ছিস। লজ্জা হওয়া উচিত। ইহান গাল ফুলিয়ে বলল। বিয়ে করে অনেক মজা, তাই না চাচ্ছু? কলরব ইহানকে কোলে টেনে নিল। ওর নাকে টোকা দিয়ে বলল, বিয়ে করা আসলে অনেক মজা রে বাপ। দেখছিস না সবাই কেমন আনন্দ করছে। তুই যখন আমার মতো বড় হবি তখন তোকেও ধুমধাম করে বিয়ে দেব। তোর বাপকে বলার দরকার নেই, ঠিক আছে? পাশে বসে থাকা দিয়া গম্ভীর হয়ে বলল, আচ্ছা চাচু, মানুষ শুধু বড়ই হয় কেন, ছোট হয় না কেন? ছোট হওয়ার তো নিয়ম নেই। কেন নিয়ম নেই? কলরব আমতা আমতা করে বলল। জানি না। কেন জানো না? কলরব এবার কিছুটা অসহায় মতো বলল। বললাম তো জানি না মা। দিয়ার নাক ছিটকে গম্ভীর মুখে বলল। কিছুই তো জানো না, ভেরি ব্যাড। দিয়ার কথা রেশ কাটতে না কাটতে ইভান বলল, চাচু তুমি কিছু জানো না বলেই তো পরীক্ষায় ফেল করো। তোমার উচিত আমার মতো পড়াশোনা করা, তাহলে তুমি আমার মতো 100-তে 100 পাবে। কলরবের অবস্থা এখন অনেকটা। ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আর তোর বাপ, তোদের দুজনকে সহ্য করা আসলেই মুশকিল হয়ে যাচ্ছে। এ তো তোর বাপ পাশে বসে আছে, ওকে জিজ্ঞেস কর। সে তো মহাপণ্ডিত, সব জানতা। কাব্য তখন শব্দ করে হাসছে। ড্রয়িং রুমের হাসাহাসির মাঝেই কলরব একটা কুশন কাব্যের দিকে ছুঁড়ে মারল। ঠিক তখনই সদর দরজা থেকে দিব্য ভিতরে ঢুকলো। নবনী দেখলো ওর পাশে একটা মেয়ে। বাড়ির গমগমে আড্ডার মাঝে হঠাৎই ঘরে ঢুকলো নিজানা। সে আরশাদ তালুকদারের একমাত্র ছোট বোনের আদরের কন্যা। গত কয়েক মাস আমেরিকায় চাচার বাসায় কাটিয়ে অবশেষেই সে ফিরেছে। আর উপলক্ষটা কলরবের বিয়ে। নিজানার মা মান্তাসা আগেই দিব্যকে ফোন করে বলেছিলেন নিজানাকে নিয়ে আসতে। নিজানাকে দেখা মাত্রই সবাই বেশ খুশি হলো। সে প্রজাপতির মতো চনমনে পায়ে এগিয়ে গিয়ে ইভান, ইহান আর দিয়াকে আদর করলো। বড়দের সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। এরপর তার চোখ দুটো স্থির হলো নবনীর উপর। নবনী কিছুটা আড়ষ্ট হয়ে একপাশে দাঁড়িয়েছিল। নিজানা দিব্যের দিকে তাকিয়ে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, ভাইয়া, এটা বুঝি আমার নতুন ভাবি? দিব্য খুব
সংক্ষিপ্তভাবে শুধু মাথা নাড়ল। নিজানার চোখে মুখে মুগ্ধতার আভা। সে খুশিতেই ডগমগে হয়ে বলল, ভাবি তো খুব মিষ্টি, একদম পুতুলের মতো। তা আমাকে পরিচয় করিয়ে দেবে না ভাইয়া? নবনী আগে কখনো নিজানাকে দেখেনি, তবে এই বাড়ির সবার সাথেই মেয়েটার আত্মিক টান আর কথা বলার সাবলীল ভঙ্গি দেখে সে বুঝতে পারল নিজানা এই পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। দিব্য তার স্বভাবসুলভ নিষ্পৃহতায় হালকা করেই হাসল, বলল, অবশ্যই পরিচয় করাবো, তবে তুই চাইলে নিজেও আলাপ জমিয়ে নিতে পারিস। আফটার অল ইউ আর আ ভেরি নাইস কমিউনিকেটর। দিব্যর কথা শুনে নিজানা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে তার গালের বাঁ পাশের ওপরের গজদন্তটা ঝিলিক দিয়ে উঠল, যা তার সৌন্দর্যে যোগ করেছে এক অন্যরকম মায়াবী আভা। নিজানা সত্যি ভীষণ সুন্দরী। সে আদুরে গলায় প্রতিবাদ করে বলল, হুম, এটা কিন্তু একদম ঠিক না ভাইয়া। আমি যতই বলি না কেন, বড় ভাই হিসেবে তোমার উচিত আমাকে আনুষ্ঠানিকভাবে ভাবির সাথে পরিচয় করিয়ে দেওয়া। নতুন সম্পর্কের শুরুটা রাজকীয় হওয়া চাইতো। কাব্য গদগদ হয়ে বলে উঠল, বাবা, নিজেও তুই কয়েক মাসে কেমন বড় বড় কথা বলতে শিখে গেছিস। কোনো চিন্তা করিস না, তোর কাব্য ভাই থাকতে কোনো সমস্যা নেই। নবনী, শোনো, ও হলো আমাদের একমাত্র ফুপির একমাত্র আদরের মেয়ে, নিজানা নওয়াজ চৌধুরী। নিজানা ঠোঁটে স্নিগ্ধ এক চিলতে হাসি ফুটিয়ে নবনীর দিকে হাত বাড়িয়ে দিল। খুব নরম গলায় বলল, হ্যালো, আমি নিজানা। নবনীয় সৌজন্যের হাসি হাসল। নিজানার চনমনে ভাবটা তার ভালো লেগেছে। সে প্রতিউত্তরে বলল, আমি নবনী। কাব্য বেশ উৎসাহ নিয়ে বলল, জানো নবনী, আমাদের এই নিজও কিন্তু মারাত্মক ট্যালেন্টেড। গত বছর পুরো বাংলাদেশের বিতর্ক প্রতিযোগিতায় উর্দল চ্যাম্পিয়ন হয়েছে, আর ও নিজে হয়েছে শ্রেষ্ঠ বিতার্কিক। শুধু তাই নয়, পড়াশোনাতেও একদম 100-100। কলরব এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে কপাল চাপড়ে বলল, ব্যাস, শুরু হয়ে গেল। কেউ কি তোর কাছে ওর বায়োডাটা জানতে চেয়েছে? কেন অনর্থক ঢাক পেটাচ্ছিস? সারাক্ষণ চোখের উপর ওই মোটা চশমা ইঁটে বইয়ের পাতায় মুখ গুঁজে পড়ে থাকা একটা আস্ত অসামাজিক মেয়েও। নিজানা কলরবের দিকে ফিরে তাকালো। তার শান্ত চোখের মণি দুটো চশমার কাচের আড়ালে চিকচিক করে উঠল। খুব ধীর স্থিরভাবে আঙুল দিয়ে চশমাটা নাকের উপরে সামান্য ঠেলে বসালো সে। তারপর বেশ তাচ্ছিল্যের সুরেই জবাব দিল, অসামাজিক হয়ে আমি টিকে আছি ব্রো। অন্তত তোমার মতো সব পরীক্ষায় ডাব্বা তো আর মারি না। নিজানার এই মোক্ষম জবাবে কলরবের মুখটা মুহূর্তেই চুপসে গেল। ড্রয়িং রুমে সবাই আবার হাসিতেই ফেটে পড়ল। কাব্য হাত দিয়ে লাইক দেখিয়ে বলল, একদম কারেক্ট বলেছিস, নির্লজ্জ একটা। কটমট করে কাব্য আর নিজানার দিকে তাকিয়ে রইল কলরব, যেন মনে মনেই ওদের ভস্য করে দিচ্ছে। কাব্য অবশ্য হেসেই খুন। নিজানাও ঠোঁট টিপে হাসল। অলেখা বলে উঠলেন, অনেক হয়েছে, এবার থাম। রাত অনেক হলো, সবাই তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নে। কাল সকাল সকাল আবার মার্কেটে ছুটতে হবে, বিয়ের শপিংয়ের পাহাড় জমে আছে। নিজানা এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। সে ঝটপট দিয়াকে পাজাকুলা করে কোলে তুলে নিল। দিয়ার গালে একটা চুমু খেয়ে আদরে গলায় বলল, দিয়া মাম্মা, তুমি জানো আমি তোমার আর ইহান ইভানের জন্য আমেরিকা থেকে কত কত চকলেট নিয়ে এসেছি। ইহান, ইভান, চলো আমার সাথে। কুহু, তুই আমার ব্যাগটা একটু নিয়ে আয় তো। কুহুর সাথে নিজানার সম্পর্কটা একদম সই বন্ধুর মতো। দুজন সমবয়সী হওয়ায় ওদের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার। কুহু মৃদু হেসে মাথা নাড়ল। নিজানার ভারী ব্যাগটা টেনে নিয়ে ওদের পিছু নিল। যাওয়ার আগে নিজানা দিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় মাঝহার প্রশ্ন করলেন, তা নিজানা, তোর আম্মুরা কবে আসবে রে? নিজানা উপর থেকে ঘাড় ঘুরিয়ে উত্তর দিল, কালকে চলে আসবে মামি। আমি শুধু জেদ করে একদিন আগে চলে এসেছি। কথা শেষ করে বাচ্চাদের সাথে নিজানা আর কুহু উপরে চলে গেল। অলেখা নিজানার যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মাঝে পাশে এসে বেশ চাপা গলায় ফিসফিস করে বললেন, যত দেরি করে আসে ততই ভালো। অলেখা কৃত্রিম রাগে চোখ রাঙালেন। মাঝে অবশ্য দম্বার পাত্র নন, তিনি শব্দহীন হাসলেন। দুই যা এরপর হাসাহাসি করতে করতেই রাতের খাবারের তদারকি করতে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রাতের নিস্তব্ধতা তখন পুরো তালুকদার বাড়িকেই আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। খাওয়া দাওয়া শেষ, সবাই নিজের নিজের ক্লান্তি নিয়ে ঘরে ফিরেছে। নবনী আসার আগেই দিব্য দেয়াকে নিয়ে ঘরে ঢুকে গিয়েছিল।
নবনী যখন ধীর পায়ে ঘরে পা রাখলো ঠিক তখনই সোফায় বসা মানুষটার দিকে নজর পড়তেই তার পিলে চমকে উঠল। মুহূর্তের জন্যই তার মনে হলো সে কোনো ভুতুড়ে কাণ্ড দেখছে। দিব্য আয়েশ করে সোফায় হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে, কিন্তু চমকানোর মূল কারণ হলো তার মুখে সেটে থাকা একটি সাদা রঙের শীট মাস্ক। সচরাচর গম্ভীর আর ব্যক্তিত্ববান এই মানুষটাকে এমন অদ্ভুত রূপে দেখে নবনীর চোখ বিস্ময়ে চড়ক গাছ হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে দিব্যের মতো একজন রাশভারী মানুষ রূপচর্চার বিষয়ে এতটা সচেতন হতে পারে। দিব্য হয়তো নবনীর তীক্ষ্ণ দৃষ্টি অনুভব করতে পারল। সে ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই অবলীলায় প্রশ্ন করল, কি হয়েছে? কোনো সমস্যা? এভাবে কি দেখছো তুমি? নবনীর ঘোর কাটল। সে অপ্রস্তুত হয়ে বোকার মতো দুই পাশে মাথা নেড়ে না বলল। দিব্য পুনরায় কাজে ডুবে গেল। নবনী ঘরে প্রবেশ করে খেয়াল করলো দিয়া বিছানায় নেই। সে জানতো না যে দিয়া নিজানার সাথে, তাই কিছুটা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা শুনুন, দিয়া কোথায়? দিব্য এবার মুখ তুলে তাকালো। মাস্কের ফাঁক দিয়ে তার চোখ দুটো আগের মতোই প্রখর লাগছে। সে বলল, ও নিজানের সাথে আছে। নিজান ইভান ওরা সব একসাথে খেলা করছে। তুমি বরং ওকে গিয়ে নিয়ে এসো। নবনী মাথা নেড়ে সায় দিল, কিন্তু কৌতূহল দমিয়ে রাখতে পারল না। দরজার দিকে পা বাড়ালেও সে থমকে দাঁড়িয়ে না চাইতেও জিজ্ঞেস করে ফেলল, আপনি মুখে এসব কি লাগিয়েছেন? দিব্য খুব নির্লিপ্ত স্বরেই জবাব দিল। শিট মাস্ক। নবনী এবার হাসবে নাকি অবাক হবে তা বুঝে উঠতে পারছে না। এই লোকটা কি সত্যি দিব্য তালুকদার? বিস্ময়ের ঘোর যেন কাটছেই না। সে দরজার পাল্লা ধরে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। নিজেকে সামলে নিয়ে একটু কৌতুক মেশানো স্বরে বলল, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি কেন লাগিয়েছেন? না মানে আমি সচরাচর আমার বান্ধবীদের এসব লাগাতে দেখেছি, বাট কোনো ছেলেকে তো দেখিনি। দিব্য ল্যাপটপে কি একটা মেল চেক করতে করতে খুব স্বাভাবিক গলায় জবাব দিল, এটা ছেলে মেয়ে উভয় লাগাতে পারে নবনী। রূপচর্চা কেবল মেয়েদের একচেটিয়া অধিকার, এটা তোমাকে কে বলল? ছেলেদেরও পরিপাটি আর উজ্জ্বল থাকা জরুরি। আর কয়েকদিন পরেই কলরবের বিয়ে। নবনী মুখ ফসকে বলেই ফেলল, বিয়ে তো কলরব ভাই, আর আপনার তো নয়। দিব্য এবার ল্যাপটপটা সামান্য নামিয়ে নবনীর দিকে সরাসরি তাকালো। মাথা নেড়ে বলল, বিয়ে যারই হোক, সৌন্দর্য বা পরিচ্ছন্নতা খুবই দরকারি একটা জিনিস। যদি তুমি প্রাকৃতিকভাবেই সুন্দর, তবুও পরে রাখি। এসব মাস রিঙ্কল দূর করে, মানে অকালে বুড়ো হওয়া থেকে কিছুটা বাঁচে আর কি। চাইলে তুমি এটা ট্রাই করতে পারো। আমার কাছে বিভিন্ন ফ্লেভারের প্রচুর আছে। নবনী যেন আকাশ থেকে পড়ল। লোকটা কিনা রিল্যাক্স আর বুড়ো হওয়া নিয়ে দুশ্চিন্তা করছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, আপনি কি বুড়ো? দিব্য একটা লম্বা শ্বাস ফেলে মাছটা ঠিক করে চেপে বসালো। তারপর বেশ গম্ভীর মুখে বলল, হতে তো চলেছে অলমোস্ট 33 ইয়ার্স ওল্ড। এই বয়সের স্কিনের যত্ন না নিলে দিয়া যখন বড় হবে তখন লোকে আমাকে ওর বাবা না ভেবে দাদা ভাবলে তো সমস্যা। আমার ইমেজের 12টা বেজে যাবে। নবনী শব্দ করে হাসতে ইচ্ছে করছে। খুব হাসি পেলেও সে নিজেকে শক্ত করে সামলে নিল। দিব্যের কথা বলার ঢং এতটাই স্বাভাবিক আর গুরুত্বের ভরপুর যে এই মুহূর্তে হাসলে লোকটা হয়তো অপমানিত বোধ করতে পারে। নবনী কিছুক্ষণ চুপ থেকে বলল, মানুষের মনের সৌন্দর্যটাই আসল। ওটা যদি কুৎসিত হয় তবে বাইরের সৌন্দর্য দিয়ে আসলে কোনো কাজই হয় না, ওটা জাস্ট মূল্যহীন। কথাটা বলে নবনী লক্ষ্য করলো দিব্য তার ল্যাপটপটা একপাশে সরিয়ে রাখলো। তারপর নবনীর দিকে এমনভাবে এক দৃষ্টিতে চাইলো যেন সে খুব গভীর কোনো বৈজ্ঞানিক সূত্র বিশ্লেষণ করছে। হঠাৎ করেই দিব্য নিজের মুখ থেকে সাদা মাস্কটা টেনে খুলে ফেলল। ওর ওই আতঙ্কিত আচরণে নবনী ভেতরে ভেতরে একটু কুঁকড়েই গেল। মনে মনে ভাবলো সে কি ভুল কিছু বলে ফেললো? লোকটা কি তার মনের সৌন্দর্য মার্কা তর্কে রেগে গেল? তবে দিব্য মোটেও রাখলো না, বরং অত্যন্ত ধীরস্থির এবং শীতল কণ্ঠে বলল, অবশ্যই মনের সৌন্দর্য আসল, আমি অস্বীকার করছি না। তবে বাহ্যিক সৌন্দর্যেরও দরকার আছে, যথেষ্ট দরকার আছে নবনী। বাস্তব জগৎটা একটু অন্যরকম। তুমি সুন্দর হলে না চাইতেও সবার অ্যাটেনশন পাবে, সব জায়গায় দেখবে আলাদা একটা বিশেষ গুরুত্ব পাচ্ছ। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একটা লয়াল লাইফ পার্টনার পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আর যদি লয়াল নাও হয় তবে দেখবে সে তোমার সৌন্দর্যে মজে অন্তত তোমার প্রতি অনুগত হয়ে গেছে। আর তুমি যে বলছো মনের সৌন্দর্য, ওটা আসলে একটা বড় সড় সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছুই নয়। নবনীর চোখের পলক থমকে গেল। দিব্যের এই নির্মম বাস্তববাদী চিন্তা তাকে
স্তব্ধ করে দিয়েছে। লোকটা কত অবলীলায় সৌন্দর্যের সাথে আনুগত্য বা ভালোবাসার সমীকরণ মিলিয়ে দিল। নবনী বুঝতে পারল না দিব্য কি তাকে ঘুরিয়ে কোনো ইঙ্গিত দিল, নাকি এটা তার জীবন নিয়ে নিজস্ব কোনো দর্শন। নবনীর মনে পড়ল একসময় সেও তো দিব্যের সৌন্দর্য নিয়ে বলেছিল। তখন তো মনের সৌন্দর্যের কথা তার মাথায় আসেনি। নবনী আর দাঁড়াতে পারল না সেখানে, টান পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইভানের হাতে চকলেট, অথচ সে চুপচাপ বসে আছে। দৃশ্যটা দেখে ইহান অবাক না হয়ে পারল না। ভ্রুকুচকে সে প্রশ্ন করলো, কিরে ইভান, তুই চকলেট খাচ্ছিস না কেন? ইভান খুব বিজ্ঞের মতো মাথা নেড়ে স্বাভাবিক স্বরেই জবাব দিল, বেশি চকলেট খেলে দাঁতে পোকা হয়, আর সে পোকাগুলো খুব বাজি হয়। আমাদের স্কুলে রোহিণীর দাঁতে পোকা আছে। ও তো যন্ত্রণায় মাঝে মাঝেই চিৎকার করে কাঁদে। এতটুকু বাচ্চার মুখে এমন জ্ঞানস্বরূপ কথা শুনে নিজানা হাসল। ইভান যে একেবারেই চকলেট খায়নি তা নয়, তবে নিজের একটা সীমা সে নিজেই ঠিক করে রেখেছে। এই বোধটুকু দেখে নিজানা মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে রইল। এদিকে ইভানের কথা শুনে ইহান যেন এক গভীর ভাবনায় ডুবে পড়ল। কৌতূহলী চোখে তাকিয়ে সে পাল্টা প্রশ্ন করল, আচ্ছা ইভান, ওর দাঁতে যদি পোকা থাকে তবে সেটা খাবারের সাথে পেটে চলে যায় না কেন? যদি একবার পেটে ঢুকে যায় তবে তো সাংঘাতিক কাণ্ড হবে। পাশ থেকে দিয়া ওর চোখ দুটো বড় বড় করে আতঙ্কিত গলায় বলল, ঠিক বলেছিস, পোকা যদি পেটে চলে যায় তবে তো দাঁতের মতো পেটের নাড়িভুড়ি সব কেটে ফেলবে, তাই না? ভাই বোনের এমন আজব আর অদ্ভুত যুক্তিতে ইভান বেশ বিরক্ত হলো। একরাশ বিরক্তি নিয়েই সে বলল, তোরা তো ভীষণ বোকা, কিছুই জানিস না। ফুপি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি কি এখন ঘরে যেতে পারি? নিজানা মাথা নেড়ে আদুরে স্বরে বলল, অবশ্যই শোনা, যাও, গুড নাইট। ইভান খাট থেকে নামতেই ইহানও তার পিছু নিল। ছোট ছোট পায়ে ওরা ঘর থেকে বেরিয়ে যেতেই দরজায় দেখা মিলল নবনীর। মুখে তার স্নিগ্ধ হাসি। ঘরের ভেতরে পা রেখে মৃদু স্বরেই সে বলল, তোমাদের খেলা শেষ, এবার তবে ঘরে যাওয়া যাক। রাত তো অনেক হলো, এবার না ঘুমালে চলবে। ফুপিকেও তো একটু বিশ্রাম দিতে হবে, তাই না? আমি ওকে নিয়ে যাই। নিজানা মৃদু হেসে মাথা নাড়ল। নবনী এগিয়ে এসে বিছানা থেকে দিয়াকে কোলে তুলে নিল। তাদের ঘরে পা রাখতেই মুহূর্তে দিয়া তার ছোট্ট মুঠোয় ধরা দুটো চকলেট নবনীর হাতে বাড়িয়ে দিল। নবনী কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, এটা কি? এগুলো আমাকে কেন দিচ্ছ? দিয়া চকলেট দুটো দিয়ে বলল, উহুম, আগে আমাকে নিচে নামাও মাম্মা। নবনী আলতো করে দিয়াকে নরম বিছানার উপরে দাঁড় করিয়ে দিল। অল্প দূরত্বেই সোফায় বসে থাকা দিব্য একবার আর চোখে ঘুরে তাকাল। দিয়া তখন খুব গম্ভীর মুখে বলল, ওগুলো রেখে দাও, আমি পরে খেয়ে নিব। ইভান বলেছে বেশি চকলেট খেলে নাকি দাঁতে পোকা হয়, আর সে পোকা যদি খাবারের সাথে পেটের ভিতরে ঢুকে পড়ে তবে তো আরো মুশকিল হয়ে যাবে, তাই না মাম্মা? মেয়ের এমন অদ্ভুত যৌক্তিক ভয় দেখে নবনী হেসেই ফেলল। বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সে সায় দিল। হ্যাঁ মা, অবশ্যই। ইভান তো একদম ঠিক কথাই বলেছে। আর আমার দিয়া মাটাও খুব বুঝদার হয়েছে দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো ড্রয়ারে সাবধানে রেখে দিচ্ছি। তুমি এবার চুপচাপ শুয়ে পড়ো তো দেখি। নবনী কিছুটা তাড়াহুড়ো করে পা বাড়াতে গিয়েছিল, কিন্তু ঘটল বিপত্তি। ওর শাড়ির কুচিটা পায়ের সাথে জড়িয়ে গেল। ভারসাম্য সামলানোর আগেই কুচিটা খুলে গিয়ে পায়ে আরও আষ্টে পিষ্টে বিঁধে যায়। নবনী যখন নিজেকে সামলাতে না পেরে সোজা উবু হয়ে পড়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই দিব্যের শক্ত একটা হাত ওর কবজি ধরে নিজের দিকে সজোরে টান দিল। মুহূর্তেই নবনী নিজেকে আবিষ্কার করলো দিব্যের নিবিড় আশ্রয়, ওর কোলের উপর। আকস্মিক আতঙ্কে নবনী দিব্যের বুকের কাছে শার্টটা খামচে ধরে চোখ দুটো শক্ত করে বুঝে রইল। ওর হৃৎপিণ্ডটা আতঙ্কে প্রচণ্ড বেগে ছুটছে, পাঁজরের দেয়াল ভেঙে বেরিয়ে আসবে যেন। ধীরে ধীরে চোখ মেলতেই দেখলো ঠিক নিঃশ্বাসের দূরত্বেই দিব্যের মুখ। ওর গভীর তীক্ষ্ণ চোখ দুটো অপলক চেয়ে আছে নবনীর দিকে। নবনীর ওষ্ঠাধর মৃদু কাঁপছে। এলোমেলো অবাধ্য চুলগুলো মুখের উপরে এসে অগোছালো সৌন্দর্য তৈরি করেছে। দিব্য অতি সন্তর্পণে একটি হাত বাড়িয়ে নবনীর কপালে লেপ্টে থাকা চুলগুলো কানের লতির কাছে গুজে দিল। সেই স্পর্শে নবনী আবারও শিউরে উঠল মুহূর্তে। আবেশে চোখ বন্ধ করে ফেলল। পরক্ষণেই পুনরায় চোখ মিললে দিব্যের গভীর দৃষ্টিতে তার চোখ আটকে গেল। পরপর ভেসে এলো দিব্যের গম্ভীর কণ্ঠস্বর, আমাকে কি আরেকটা বাচ্চা বলতে হবে?
ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে আমার জীবনের চাপ কিছুটা কমবে, কিন্তু দেখছি উল্টোটা হচ্ছে। যদি শাড়ি সামলাতেই না পারো তবে পরার কি দরকার? যখনই দেখি তখনই কোনো না কোনো সমস্যা ঘটিয়ে বসে থাকো। সেদিনও তো কথাটা শেষ না করেই থেমে গেল দিব্য। নবনী লজ্জায় আড়ষ্টতায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। দিব্যের বুকের খুব কাছে ওর মাথা থাকায় স্পষ্ট শুনতে পাচ্ছিল ওর হৃদস্পন্দন। নবনী কৌতূহলী চোখে মুখ তুলে তাকাতেই দেখল দিব্যের চোখে মুখে এক অদ্ভুত সংকোচ। রাতের অন্ধকার চিরে ভোরের আলো তালুকদার বাড়িতে আছড়ে পড়ছে। অন্দরমহলে ব্যস্ততার গুঞ্জন। ডাইনিং টেবিলে বসে আয়েশ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন অলেখা আর মাঝা। ওদিকে রান্নাঘরে মৌনিতা আর মিলুর হুলস্থুল কাণ্ড। নবনী যখন রান্নাঘরে পা রাখলো দেখলো মৌনিতার মুখে রাজ্যের বিরক্তি মাখানো। সকাল থেকে এক হাতে সব সামলাতে সামলাতেই তার ধৈর্য যেন শেষ সীমানায়। নবনীর রান্নায় খুব একটা পটু নয়, তাই কিছুটা কুণ্ঠা নিয়েই ধীর স্বরে জিজ্ঞেস করলো, আমি কি তোমাকে কোনো কাজে হেল্প করব? মৌনিতা জোরপূর্বক হাসলো। সাহায্য করার প্রস্তাবটাই এই মুহূর্তে তার কানে উপহাসের মতো শোনালো। সকাল থেকে একা একা খেটে কাজ প্রায় গুছিয়ে আনার পর নবনীর এই সৌজন্য তাকে আরও বিরক্ত করে তুলল। তবুও গলার স্বর স্বাভাবিক রেখেই বলল, হ্যাঁ, কেন নয়, বরং পরোটাগুলো ভেজে ফেলো, পারবি তো? নবনী আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। এইটুকু কাজ অন্তত সে নিখুঁতভাবেই করতে পারবে। সে পরোটা ভাজায় মন দিল। কিছুক্ষণ পর বাড়ির সবাই মিলে জমিয়ে নাস্তা সারল। আজকের মূল পরিকল্পনা বিশাল এক শপিং অভিযান। দিব্য আর কাব্য তাদের অফিসে যাওয়ার পথেই সবাইকে শপিং মলে নামিয়ে দিয়ে যাবে বাড়ির বাইরের গাড়ি। বাইরে আসতেই কলরবের চোখ পড়ল ছোট্ট দিয়াকে। মেয়েটা আজ কেমন যেন কুঁকড়ে আছে, তার চঞ্চলটুকু উধাও। দিব্যের লম্বা শরীরের পাশে দাঁড়িয়ে সে একদম নিস্পৃহ। পরনে কালো রঙের একটি ছোট্ট ফ্রক, মাথার দুই পাশে দুটো কিউট ছুটি করা। কলরব দ্রুত পায়ে ওর কাছে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো। আদুরে গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার আমার বারবি ডল? সকাল থেকে দেখছি তোমার মুড একদম অফ। কি হয়েছে শুনি? কেউ কি বকা দিয়েছে তোমায়? দিয়া কোনো উত্তর দিল না। গুটিসুটি পায়ে এগিয়ে গেল কলরবের কাছে। দুই হাত বাড়িয়ে দিতেই কলরব ওর ইশারা বুঝে চট করে কোলে তুলে নিল। দিব্য ল্যাপটপ ব্যাগটা হাতে নিয়ে অত্যন্ত আগ্রহ ভরে মেয়ের কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। কারণ সকাল থেকে সে নিজেই এই একই প্রশ্ন অন্তত 10 বার করেছে, কিন্তু দিয়ার মুখ থেকে কোনো রা শব্দ বের হয়নি। মেয়ের এই গোমরা মুখ দেখে সে রীতিমতো অস্থির হয়েছিল। দিয়া কলরবের গলার দুই হাত জড়িয়ে ধরে অভিমানী ঠোঁট উল্টে বলল, জানো চাচ্চু, কালকে রাতে পাপ্পা আমাকে ছেড়ে মাম্মাকে কোলে নিয়েছে, আমাকে একটুও সাধেনি। কথাটা শোনা মাত্রই দিব্যের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে হতভম্ব হয়ে মেয়ের পানে চেয়ে রইল। কলরব ভাইয়ের অপ্রস্তুত মুখটার দিকে তাকিয়ে খক করে কাশতে লাগলো। অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলো, কে কাকে কোলে নিয়েছে? ভাইয়া তুমি সত্যি? দিয়া খুব গুরুত্বের সাথে মাথা উপর নিচ করে সায় দিল। আসলে কাল রাতে যখন নবনী ভারসাম্য হারিয়ে দিব্যের বুকে আছড়ে পড়েছিল, ঠিক সেই মুহূর্তটুকু দিয়ার অবুঝ চোখে ধরা পড়েছিল। অবুঝ শিশুমন ওটাকে আদর ভেবে নিয়েছে। ওর মনে হয়েছে পাপ্পা বুঝি এখন থেকে ওকে বাদ দিয়ে কেবল মাম্মামকেই বেশি ভালোবাসে। সেই থেকেই ওই ছোট্ট মনে জমেছে এক বিশাল অভিমানের পাহাড়। দিব্য পুরো ব্যাপারটা বুঝতে পেরে এক দীর্ঘশ্বাস ফেললো। কপালে হাত দিয়ে কলরবকে ধমক দিয়ে বলল, শাট আপ করোডব, ইটস আ পিওর মিসআন্ডারস্ট্যান্ডিং। দিয়া, মাম্মা, তুমি সব কি আজে বাজে বলছো? পাপ্পা শুধু তোমাকেই লাভ করে, জানো না? এই যে নবনী, তুমি এখানে মূর্তির মধ্যে দাঁড়িয়েছো কেন? কিছু একটা বলো ওকে। নবনী সবেমাত্র ওদের পাশে এসে দাঁড়িয়েছিল। দিয়ার মুখে এমন অকপট সত্য আর কলরবের হাসি দেখে তার নিজেরই এখন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। লজ্জায় আর আড়ষ্টতায় তার মুখ একদম লাল হয়ে গেছে। দিব্যের তাড়া খেয়ে সে কোনো মতে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। দিয়া মাম্মা, তুমি এসব কি উল্টো পাতা বলছো শোনা? ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই না? কেন এসব বলছো তুমি? ভাই ভাবির এমন কিংকর্তব্য বিমূঢ় দশা দেখে কলরব মনের সুখে ঠোঁট টিপে হাসছে। সে যেন এক বিশাল গোপন রহস্য ফাঁস করে দিয়ে পরম তৃপ্তি পেয়েছে। দিয়াকে কোলে নিয়ে মিথ্যে গম্ভীর্য দেখিয়ে বলল, থাক থাক, কথা দিয়ে আর কোল নেওয়া ঢাকতে হবে না। বারবি ডল, তুমি বরং আজ তোমার এই কিউট চাচুর সাথেই চলো। পাপ্পার সাথে আপাতত তোমার আড়ি একদম কাঠি। দিব্য এবার রীতিমতো তেতে উঠল। দাঁতে দাঁত চেপে শাসানো স্বরে বলল, করোডব, বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু, একদম মার খাবি আমার হাতে। কলরব ভ্রুকুচকে খুব নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, আরে জাস্ট রিল্যাক্স ভাইয়া,
ইটস টোটালি নর্মাল। এত প্যানিক করছো কেন? নিজের বউকে তুমি কোলে নিতেই পারো, এটা তো তোমার আইনি অধিকার। তবে হ্যাঁ, পরের বার থেকে একটু খেয়াল রেখো। বাচ্চার সামনে যেখানে সেখানে এসব করাটা মোটেও ঠিক না। তোমাকে দেখে তো আগে কখনো এতটাও অধৈর্য মনে হয়নি। কথাটা শেষ করেই কলরব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দিব্যের জ্বলন্ত দৃষ্টি থেকে বাঁচতে দিয়াকে নিয়েই হনহন করে নিজের বাইকের দিকে পা বাড়ালো। দিব্য পেছন থেকে চিৎকার করে বলতে লাগলো, আরে রিল্যাক্স মানে কি খেয়াল রাখবো আমি? তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছে। তোকে একবার হাতের কাছে পাই, তারপর দেখাবো অধৈর্য কাকে বলে। তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? মিনিমাম কমন সেন্সের বড় করছিস না? নবনী লজ্জায় আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে। তার মনে হচ্ছে মাটির নিচে যদি এখন একটা সুড়ঙ্গ থাকতো তবে সে নির্দ্বিধায় সেখানে ঢুকে পড়ত। কলরবের সামনে এমন বিচ্ছিরি পরিস্থিতিতে পড়ার চেয়ে মরে যাওয়া ভালো ছিল। সে আর চোখে দেখলো দিব্যের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। লোকটা কি রাগেই এমন করছে, নাকি তারও খুব লজ্জা লাগছে? দিব্য এবার নবনীর দিকে ফিরে চাইলো। নবনী খুব ক্ষীণ স্বরেই কেবল একটি শব্দই উচ্চারণ করলো, সরি। দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গলার তারটা একটু আলগা করে নিল। শান্ত গলায় বলল, ইটস ওকে, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন শোনো, দিয়াকে বুঝিয়ে নিয়ে এসে গাড়িতে তোলো। ও যেন কোনোভাবেই কলরবের বাইকে না যায়। ওই ছেলেটা বড্ড বেপরোয়া। আমার জানা মতে ও এই পর্যন্ত 5 বার বড়সড় অ্যাক্সিডেন্ট করেছে। আর অগোচরে যে কতবার হয়েছে তার ইয়ত্তা নেই। হাত পা না ভাঙা পর্যন্ত ও বাড়িতে কিচ্ছু জানায় না। নবনী বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। সে দ্রুত পায়ে এগিয়ে গেল কলরবের বাইকের দিকে। সেখানে কলরব দিয়াকে বাইকের তেলের ট্যাঙ্কের উপরে বসিয়ে দিয়েছে। দুইজনে কী সব কথা বলছে। দিয়া হাসছে আর উত্তেজনায় 2 পা দোলাচ্ছে। বাড়ির বাকিরা এখনো ভেতরের থেকে বেরোয়নি, তাই ওরা আপাতত অপেক্ষারত। নবনী দিয়ার সামনে দাঁড়িয়ে কোমল স্বরে বলল, দিয়া মাম্মা, চলো না আমরা গাড়িতে যাই। পাপ্পা বলেছে বাইকে যাওয়া যাবে না, ওটা রিস্কি। দিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার কচি মনে একপাশে চাচ্চুর সাথে মজার রাইড, অন্য পাশে পাপ্পার নিষেধ, দুটো ভাবনা লড়াই করছে। অবশেষে সে জেদি গলায় বলে উঠল, না, আমি চাচ্চুর বাইকে যাব। বাইকে গেলে অনেক হাওয়া লাগে, অনেক মজা লাগে। গাড়িতে তো রোজ যাই, ওটা বোরিং। কলরব নবনীর দিকে তাকিয়ে হাসল। হেলমেটটা মাথায় গলিয়ে দিয়ে বলল, আরে ভাবি, ডোন্ট ওয়ারি, আমি থাকতে বারবি ডলের কিচ্ছু হবে না। ভাইয়া আসলে একটু বেশি প্যানিক করে। তুমি বরং যাও, ভাইয়ার পাশের সিটে গিয়ে বসো। নবনী বিপাকে পড়ল। এদিকে দিব্যর কড়া নির্দেশ, অন্যদিকে দিয়ার এই ছেলে মানুষই জেদ। ওদিকে দিব্য গাড়ির ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিংয়ে আঙুল চালাচ্ছে। তার দৃষ্টি আয়নার মাধ্যমে স্থির হয়ে আছে কলরবের বাইকের উপরে। নবনী নিরুপায় হয়ে কলরবের দিকে তাকিয়ে অনুনয়ের স্বরে বলল, ভাইয়া তুমিও এমন করো না, দিয়াকে একটু বোঝাও, উনি কিন্তু ভীষণ রাগ করবেন। কলরব দমবার পাত্র নয়। সে বেশ দম্পি ভঙ্গিতে বাইকের হ্যান্ডেল ধরে বলল, ডোন্ট ওয়ারি ভাবি, কিচ্ছু হবে না। আমি খুব সাবধানে ড্রাইভ করব। আফটার অল, আই এম এ ভেরি গুড বাইকার। ঠিক তখনই পাশ থেকে কুহুর তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, গুড বাইকার না ছাই, এই জন্যই তো 2 দিন পর পর হাত পা ভেঙে বাড়িতে ফেরো তুমি। কুহু আর নিজানা শপিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে সেখানে এসে দাঁড়িয়েছে। ভাইয়ের এমন আত্মবিশ্বাস দেখে কুহু খোঁচা দিতে ছাড়ল না। কল্লব তৎক্ষণাৎ রেগে গিয়ে কুহুর মাথায় একটা আলতো চাটি মেরে বলল, চুপ থাক পাত কাঠি, তোকে কি বেশি বুঝতে বলেছি আমি? কুহু মাথায় হাত দিয়ে তেতে উঠল, ভাইয়া একদম ভালো হবে না কিন্তু, কত কষ্ট করে আয়না দেখে চুল বেঁধেছি, সব নষ্ট করে দিলে তুমি। ওদের এই ভাই বোনের খুনসুটি আর শোরগোলের মাঝেই দিব্য ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসলো। ওকে দেখা মাত্রই কুহুর সব তেজ পানি হয়ে গেল। বড় ভাইকে সে জমের মতো ভয় পায়। দিব্য ওখানে এসে থমকে দাঁড়ালো। ওর 2 চোখ এখন বিরক্তিতে স্পষ্ট ছাপ। সে ঘড়ির দিকে তাকিয়ে নবনীর দিকে শীতল চোখে চাইল। কি চলছে এখানে? নবনী, তোমাকে কখন বলেছে দিয়াকে নিয়ে আসতে? আমার অফিস যেতে লেট হয়ে যাচ্ছে, সেটা কি কারো খেয়াল আছে? মুহূর্তেই পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। কলরব বাইকের অ্যাক্সিলেটর ঘোরানোর বন্ধ করে দিল। নবনী অপরাধীর মতো মুখ নিচু করে রইল। অসহায় চোখে দিব্যের পানে চাইল। কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই দিয়া বেশ গম্ভীর স্বরে বলল, পাপ্পা প্লিজ আমাকে চাচুর সাথে যেতে দাও, তাহলেই কেবল দিয়া তোমাকে ক্ষমা দিবে।
দিয়ার মুখে এই ক্ষমা করার শর্ত শুনে কলরব শব্দ করে হেসে উঠল। কুহু আর নিজানা একে অপরের দিকে চাওয়াচাই করলো। ওদের মাথায় কিছুই ঢুকলো না যে এমন কী অপরাধ দিব্য করে ফেলেছে যার জন্য এইটুকু বাচ্চা মেয়ে ক্ষমা করার কথা বলছে। দিব্যের কপাল কুঁচকে গেল। সে গম্ভীর গলায় শাসন করার চেষ্টা করলো। একদম না দিয়া, পাপ্পা তোমাকে আজ অনেক চকলেট আর নতুন নতুন খেলনা কিনে দেবে, কিন্তু এই ধরনের জেদ একদম চলবে না মাম্মা। চলো গাড়িতে এসো। দিয়া দম্বার পাত্রী নয়। সে মুখ ঘুরিয়ে অভিমানী গলায় ঘোষণা করলো, না, তাহলে দিয়ার কখনো তোমার সাথে কথা বলবে না, কাটতি। মেরে মন অটল জেদ আর অভিমানে ফুলানো মুখ দেখে দিব্যের সব গাম্ভীর্য যেন বালির বাঁধের মতো ভেঙে গেল। সে এক দীর্ঘশ্বাস ফেলল। কলরব বলল, আরে ভাইয়া থাক না, আমি তো আছি, কথা দিচ্ছি একদম সাবধানে ড্রাইভ করব, কলিজার কিচ্ছু হবে না। দিব্য কিছুক্ষণ মেয়ের বুকে হাত রেখে মুখ ফুলিয়ে রাখা ভঙ্গিটার দিকে তাকিয়ে রইল। তারপর কলরবের দিকে তর্জনীর উঁচিয়ে অত্যন্ত কঠিন স্বরে সতর্কবাণী দিল। কলরব জিহ্বায় কামড় দিয়ে অভয় দেওয়ার ভঙ্গিতেই মাথা নাড়ল। দিব্য গাড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, কুহু, নিজানা আর নবনী, তোমরা আমার গাড়িতে এসো। বাকিরা সবাই কাব্যর সাথে চলে যাবে। জলদি করো, আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে। শপিংয়ের ব্যস্ততা আর রেস্তোরাঁর দুপুরের খাবার শেষে যখনই সবাই বাড়ি ফিরল তখন বিকেলের রোদ ড্রয়িং রুমের সোফায় এসে পড়েছে। কিন্তু ঘরের ভিতরের পরিবেশটা রোদের মতো তপ্ত নয়, বরং বেশ গুমট। সেখানে বসে আছে আরশাদ তালুকদার একমাত্র বোন আন্তাশা তালুকদার। চোখে চশমা, পরনে বেশ ছিমছাম থ্রিপিস, তবে চেহারায় অভিজাত্যের চেয়েও এক ধরনের কড়া মেজাজ স্পষ্ট ফুটে আছে। অলেখা সৌজন্যের হাসি দিয়ে এগিয়ে গেলেন, আন্তরিক গলায় জিজ্ঞেস করলেন, কেমন আছেন আপা? কখন এলেন? একটা ফোন তো করতে পারতেন। আন্তাশা ঠোঁটের কোণে একটা যান্ত্রিক হাসি ঝুলিয়ে রাখলেন। চশমাটা নাকের উপরে একটু ঠেলে দিয়ে বেশ ধারালো গলায় বললেন, এটা তো আমারও নিজের বাড়ি ভাবি। নিজের বাড়িতে আসার জন্য কি তোমাকে ফোন দিয়ে অনুমতি নিতে হবে? তাছাড়া মিলু আপু তো ছিলই, সে আমাকে যথেষ্ট যত্ন করেছে, তাই তোমাদের অভাব বোধ করিনি। অলেখার হাসি মাখা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। বর্ণনাদের এমন সপাটে উত্তর তিনি কিছুটা থতমত খেয়ে গেলেন। মাঝে চটজলদি বললেন, তা তো ঠিকই আপা, তোমার বাড়ি, তুমি যখন খুশি তখন আসবে। তুমি বসো তাহলে, আমরা বরং ঘরে যাই। দিনভর কেনাকাটা করে শরীরটা আর চলছে না, ভীষণ ক্লান্ত লাগছে। মাঝা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। কথা শেষ করেই কটকট করে সিঁড়ির দিকে পা বাড়ালেন। অলেখা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি চাইলেও মেজ জায়ের মতো এত সহজে পরিস্থিতি এগিয়ে যেতে পারেন না। আন্তাশা তীক্ষ্ণ দৃষ্টি স্থির হলো নবনীর উপরে। সে সবার পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। আন্তাশা বেশ রুক্ষ স্বরেই বললেন, তা দিব্যের বউয়ের সাথে তো পরিচয় করালে না ভাবি, ওই বুঝি সেই মেয়ে? নবনীর বুকটা ধক করে উঠল। আন্তাশার চোখের চাহনি যেন তাকে ব্যবচ্ছেদ করছে। অলেখা ডাকলেন নবনীকে। নবনী ধীর পায়ে এগিয়ে এলো। অলেখা নবনীর কাঁধে হাত রেখে আন্তাশার সাথে পরিচয় করিয়ে দিলেন। কোমল স্বরে বললেন, নবনী, ইনি তোমার ফুপু শাশুড়ি, নিজানার মা এবং তোমার শ্বশুরের একমাত্র ছোট বোন। নবনী খুব বিনীতভাবে মাথা নিচু করে মুখে একটা স্নিগ্ধ হাসি ফুটিয়ে তুলল। নিচু স্বরেই সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন আপনি? আন্তাশা এতক্ষণ খুব কঠোরভাবে নবনীকে পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু নবনীর শান্ত কণ্ঠস্বর আর বিনয়ী ভঙ্গি দেখে তার চেহারার কাঠিন্য কিছুটা যেন কোমল। তিনি চশমার আড়াল থেকে নবনীর মুখটা আর একবার ভালো করে দেখে নিয়ে একটু হেসেই মাথা নাড়লেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি মা। আসলে আমি দেশের বাইরে ছিলাম, তাই তোমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। সেটা নিয়ে মনের মধ্যে একটা খচখচানি ছিলই। তা এভাবে দূরে দাঁড়িয়ে কেন? এদিকে আমার কাছে আসো তো দেখি। আন্তাশা এই হঠাৎই নরম হওয়ার অলেখা বেগমকে কিছুটা অবাক করল। নবনী কিছুটা দ্বিধা নিয়ে ফুপি শাশুড়ির পাশে গিয়ে বসল। আন্তাশা নিজের ব্যাগ থেকে একটি মখমলের বক্স বের করে নবনীর দিকে বাড়িয়ে দিলেন। মুখে এক চিলতে হাসি ঝুলিয়ে বললেন, এটা তোমার উপহার, খুলে দেখো পছন্দ হয় কি না। আসলে তোমাকে এই বাড়ির বউ করে আনার কথা আমি সবার প্রথমে ভাইয়াকে বলেছিলাম। স্বামীর সাথে সুখে থাকো। আন্তাশার শেষ কথাটা
ড্রয়িং রুমে উপস্থিত সবার কান পর্যন্ত পৌঁছালো। অলেখা চমকে উঠলেন, তার ভ্রু কুঁচকে গেল। দিব্য আর নবনী বিয়ের পেছনে বড় ননদের এমন কোনো ভূমিকা ছিল সেটা তার একদমই জানা ছিল না। এই লুকোনো সমীকরণটা যেন অলেখার মনে একটা অস্বস্তির জন্ম দিল। তিনি বললেন, নবনী, তুমি বরং এখন যাও, দিয়ার পোশাকটা বদলে দিয়ে ওকে একটু ফ্রেশ করে দাও। আর আপা, তুমি অনেক ধকল সামলে এসেছো, গিয়ে একটু বিশ্রাম করো। অলেখার কথায় আপত্তি করলেন না মান্তাসা। তিনি ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন। ঠিক তখনই তার নজর পড়ল ড্রয়িং রুমের অন্য প্রান্তে, যেখানে নিজানা, কুহু আর কলরব মিলে বাচ্চাদের মতো রীতিমতো হই হুল্লোড় আর হাসাহাসি করছে। নিজানার এমন উচ্ছলতা দেখে আন্তাসার কপাল আবারও কুঁচকে গেল। তিনি বেশ কড়া স্বরেই ধমক দিয়ে বললেন, যা না, এটা কেমন আচরণ? এভাবে হট্টগোল করার মানে কি? অনেকক্ষণ বাইরে ছিলে, রোদ খেয়ে এসেছো, যাও এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। মায়ের কড়া গলা শুনে মুহূর্তেই নিজানার চঞ্চলতা উবে গেল। সে যেন কাঠের পুতুল হয়ে গেল। কলরব আর কুহু বিরক্ত চোখে মান্তাসার দিকে তাকালো। ফুপুর এই সামরিক শাসনের কায়দা তারা ছোটবেলা থেকেই চেনে। নিজানা মাথা নিচু করেই শুধু বলল, ওকে মাম্মা, আমি এখনই যাচ্ছি। কলরব সুযোগ বুঝে নিজানার দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটল। নিজানার রাগে কড়া চোখে কলরবের দিকে চাইলেও মায়ের ভয়ে মুখের কুলুপ এঁটে ওখান থেকে প্রস্থান করল। ড্রয়িং রুমের আনন্দঘর পরিবেশটা মান্তাসার প্রভাবে নিমিষেই যেন এক গুমট গম্ভীর্যের রূপ নিল। নবনী বাক্সটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। দিয়া হঠাৎ করেই চনমনে হয়ে খাটের উপরে লাফিয়ে উঠল। ওর দু চোখ রাজ্যের দুষ্টুমি। নবনীর হাত ধরে আবদারের সুরেই বলল, মাম্মা, চলো না কানামাছি খেলি। নবনী ঘড়ির দিকে তাকিয়ে একটু ক্লান্ত গলায় বলল, এখন তো অনেক রাত হয়ে গেছে সোনা, এখন কি খেলা সাজে? শেষমেশ মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হলো নবনী। দিয়া পরম উৎসাহে নবনীর চোখের উপরে একটা ওড়না দিয়ে শক্ত করে বাঁধলো টেনে দিয়ে। নবনী অন্ধের মতো হাতড়ে দিয়াকে ধরার চেষ্টা করছে, আর দিয়া খিলখিল করে হেসে ওর চারপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই আচমকা নবনী শক্তপোক্ত কোনো কিছুর সাথে সজোরে ধাক্কা খেল। মুহূর্তের জন্য সে ঘাবড়ে গিয়ে পেছনে সরতে চাইল, কিন্তু ভারসাম্য হারিয়ে উল্টে পড়তে নিতেই দুটো বলিষ্ঠ হাত আষ্টে পিষ্টে আগলে ধরলো তাকে। নবনীর বুকের ভেতরটা দূর দূর করে উঠল। ঠিক তখনই কানের কাছে অতি পরিচিত সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, এভরিথিং ইজ টেম্পোরারি, বাট তুমি আমার কোলেই পড়বে, এটা মনে হয় পার্মানেন্ট হয়ে গেছে, তাই না? দিব্যের কণ্ঠস্বর চিনে নিতে এক মুহূর্ত সময় লাগলো না নবনীর। সে তড়িঘড়ি করে এক হাত দিয়ে চোখের বাঁধনটা টেনে খুলে ফেললো। চোখ মেলতেই দেখলো দিব্যের তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি তার চোখের উপরই স্থির হয়ে আছে। দিব্যের একটি হাত তখনও নবনীর কোমরে বেশ শক্ত করেই জড়ানো। ঠিক সেই মুহূর্তেই নবনীর নজর পড়ল নিচে দাঁড়িয়ে থাকা দিয়ার দিকে। দিয়া দুই কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে ওদের এই দৃশ্যটা খুঁটিয়ে দেখছে। নবনী যেন কারেন্টের শক খেল। সে তড়িঘড়ি করে দিব্যের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে ছিটকে দূরে সরে এলো। দিয়া গটগট করে এগিয়ে গিয়ে দিব্যের প্যান্টের কাপড় টেনে ধরল। দিব্যের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। তার মনে হলো সকালে যে কাণ্ড ঘটেছিল তার দ্বিতীয় কিস্তি বুঝি এখনই শুরু হবে। সে দ্রুত নিচু হয়ে দিয়াকে কোলে তুলে নিল এবং অত্যন্ত সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, দিয়া মাম্মা শোনো, দেখো আমি কিন্তু মাম্মা কিচ্ছু করে কোলে নেই, মাম্মা তো পড়ে যাচ্ছিল, না ধরলে অনেক ব্যথা পেত, তাই না? দিয়ার কচিবনের মেঘ মুহূর্তেই কেটে গিয়ে সেখানে রোদের ঝিলিক দেখা গেল। সে খিলখিল করে হেসে উঠে দিব্যের গলা জড়িয়ে ধরল, উৎসাহ নিয়ে বলল, থ্যাঙ্কস পাপ্পা, তুমি মাম্মাকে সুপারম্যান হয়ে বাঁচিয়ে দিয়েছো। কিন্তু এখন আমার একটা ইচ্ছে আছে, চলো আমরা খাটে গিয়ে একটা সুন্দর ছবি তুলবো। দিব্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্তত মেয়েটা ভুল বোঝেনি। সে দিয়ার নাকে আলতো টোকা দিয়ে বলল। দিয়া সানন্দে মাথা নাড়ল। দিব্য তাকে বিছানায় নামিয়ে দিয়ে আলমারি থেকে নিজের ক্যাজুয়াল ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকে গেল। মিনিট কয়েক পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই সে দেখল নবনী আর দিয়া বিছানার পাশাপাশি বসে আছে। তবে নবনীর মুখটা কেমন যেন ফ্যাকাশে আর কুকুরে আছে। দিব্য দিয়ার মুখোমুখি বসে বলল, এবার চলো আমাদের ফটো সেশন শুরু করা যাক। দিয়া তার হাতে থাকা ফোনটা দিব্যের চোখের সামনে ধরল। ফোনের স্ক্রিনে একটা ভিডিও ক্লিপ চলছে। সেখানে দেখা যাচ্ছে প্রথমে একটি শিশু শুয়ে আছে। তার মা এসে শিশুটির গালে আলতো করে চুমু খেয়ে নিজের মাথাটা শিশুর মাথার উপরে রাখলো। ঠিক পরক্ষণেই শিশুটির বাবা এসে মায়ের গালে একটা ভালোবাসার পরশ দিয়ে একইভাবে তাদের উপরে মাথা রাখলো। এক চমৎকার পারিবারিক মুহূর্ত। ভিডিওটা দেখেই দিব্যের বুকটা একবার ধপ করে উঠল।
নবনীর আড়ষ্টতার কারণ এতক্ষণে তার কাছে পরিষ্কার হয়ে গেল। দিয়া আবদারের সুরে আবারও বলল, পাপা প্লিজ, আমরাও ঠিক এমন করে ভিডিও আর ছবি তুলবো, প্লিজ প্লিজ। দিব্য মৃদু মাথা নাড়ল ঠিকই, কিন্তু নিজের ভেতরে এক প্রবল সংকোচ অনুভব করলো। এই প্রথম সে নবনীর খুব ব্যক্তিগত পরিসরে এইভাবে প্রবেশের সুযোগ পাচ্ছে, যা কেবল নামমাত্র স্বামী স্ত্রীর পরিচয়ের ঊর্ধ্বে। নবনীর অস্বস্তি কি এতে আরও বাড়বে? সে দিয়ার দিকে তাকিয়ে আর চোখে নবনীকে দেখলো, তারপর নিচু স্বরেই জিজ্ঞেস করলো, নবনী, তোমার কোনো প্রবলেম নেই তো? তুমি চাইলে আমরা অন্যভাবেও ছবি তুলতে পারি। দিয়া বিরোধ করে বলল, না, অন্যভাবে না, এভাবেই। নবনী পাথরের মতো বসেছিল। দিয়ার এই নিষ্পাপ আবদার সে ফেলতে পারছে না, আবার দিব্যের এত কাছাকাছি যাওয়াটাও তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। নবনীর কণ্ঠস্বর যেন গলার কাছে দলা পাকিয়ে আটকে গেল। সে সরাসরি দিব্যের চোখের দিকে তাকাতে পারল না, আবার দিয়ার এই আনন্দমাখা মুখের দিকে তাকিয়ে না বলার সাধ্যও তার হলো না। মনের ভেতরে এক প্রচণ্ড তোলপাড় চললেও সে বাইরে থেকে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করল। খুব ধীর গতিতে দুই পাশে মাথা নেড়ে অসম্মতি নেই বলেই জানিয়ে দিল। দিয়া খুশিতে খাটের উপরে এক চক্কর ঘুরে হাততালি দিয়ে উঠল। ওর চোখে মুখে তখন বিজয়ের হাসি, উজ্জ্বল হাসি। উত্তেজনায় টকমক করে বলল, পাপ্পা, তাহলে তোমার ফোনেই করি, ওটা অনেক সুন্দর, চলো চলো শুরু করো। দিব্য মৃদু হাসলো। নিজের আইফোনটা বের করে ট্রাইপড বা কোনো কিছুর সাহায্যে ছাড়াই একটা বালিশের উপরে ঠিকঠাক করে ফোনটা সেট করে নিল। ভিডিওর টাইমার অন করে দিতেই দিয়া যেন এক দক্ষ অভিনেত্রীর মতো পজিশন নিয়ে নিল। সে নিজের থেকে চট করে বিছানায় কাত হয়ে শুয়ে পড়ল। তারপর নবনীর দিকে হাত বাড়িয়ে ডাকলো, মামা জলদি আসো, দেরি করছো কেন, আসো না। নবনী অনেকটাই যান্ত্রিকভাবে দিয়ার কথা মতো এগিয়ে গেল। সে নিচু হয়ে দিয়ার তুলতুলে নরম গালে একটা চুমু খেলো, তারপর নিজের মাথাটা দিয়ার মাথার উপরে আলতো করে কাত করে রাখল। তার হৃদস্পন্দন তখন অবাধ্য হয়ে লাফাচ্ছে। সে জানে এর পরের ধাপটি কী। দিব্য সামান্য সময় নিল, হয়তো সে নিজেও নিজের জড়তা কাটাচ্ছিল। তারপর খুব ধীরে এগিয়ে এসে অতি সন্তর্পণে নিজের ঠোঁট ছোঁয়ালো নবনীর ফর্সা গালে। দিব্যর উষ্ণ স্পর্শে নবনী শিউরে উঠল। অস্ফুট এক শিহরণে মুহূর্তেই তার চোখ দুটো বুঝে এলো। অতপর দিব্য যখন তার মাথাটা নবনীর গালের উপরে কাত করে রাখলো, তখন ক্যামেরার লেন্সে এক অসাধারণ পারিবারিক মুহূর্ত ধরা পড়ল। তালুকদার বাড়িতে আজ সকাল থেকেই উৎসবের আমেজ। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, আয়োজনে কোনো কমতি রাখা হয়নি। চারিদিকে সাজ সাজ রব। আজ মেহেদি, কাল গায়ে হলুদ আর পরশু বিয়ে। আত্মীয় স্বজনদের ভিড়ে বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। সবার চোখে মুখে খুশির ঝলক। কাজের ফাঁকে ফাঁকে চলছে হাসাহাসি আর আড্ডা। অনন্ত এই প্রথমবার কলরবের বাড়িতে পা রেখেছে। কলরবের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও এই বাড়িতে আসা হয়ে ওঠেনি কোনোদিনও। আশার তালুকদার কলরবের বন্ধু বান্ধবদের খুব একটা পছন্দ করেন না, তাই কলরব ও বন্ধুদের বাড়িতে এনে বাবার মেজাজ বিগড়ে দেওয়ার ঝুঁকি নেয়নি কখনো। অনন্ত সবে মাত্র প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকেছে, ঠিক তখনই ছোট্ট একটা বাচ্চা ছেলে তার সামনের দিকে ছুটে গিয়ে সজোরে হুমড়ি খেয়ে পড়ল। অনন্ত অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে তাকে তুলে দাঁড় করিয়ে দিল, কিন্তু কৃতজ্ঞতা জানানো তো দূরের কথা, পিচিটা মুহূর্তেই তার কচি হাতের মুঠোয় থাকা রং অনন্তের শার্টে মেখে দিল। নিজের বিধ্বস্ত পোশাকের দিকে তাকিয়ে অনন্ত একটা দীর্ঘশ্বাস ফেলল। নরম স্বরেই জিজ্ঞেস করলো, তোমার লাগেনি তো? ইহান দুই পাশে মাথা নেড়ে জবাব দিল, আই এম ওকে। ঠিক সেই মুহূর্তেই ইহানের পিছু পিছু দিয়া এসে সেখানে থমকে দাঁড়ালো। কোমরে দুই হাত রেখে দাঁড়িয়েছে সে। তার চোখে মুখে তখন রাগের ছায়া। তেজ দেখিয়ে বলল, ইহান, এখনই আমাকে রঙগুলো ফেরত দে, নয়তো এখনই কিন্তু আমি পাপ্পাকে বলে দিব। ইহান মোটেও ডরালো না, উল্টো মুখ ভেঙিয়ে বলল, এসেছে আমার পাপ্পিকে প্যারে, কিচ্ছু হলেই খালি পাপ্পার ভয় দেখানো, যা বল আমি দেব না। কথাটা শেষ করেই ইহান আবার দৌড় লাগালো। দিয়াও তার পিছনে ধাওয়া করতে উদ্যত হতেই অনন্ত খপ করে তার হাতটা ধরে ফেলল। এতেই বিপত্তি বাঁধল। দিয়া প্রচণ্ড বিরক্ত হয়ে বড়দের মতো ভ্রু কুঁচকে অনন্তের দিকে চাইল। আগন্তুককে এভাবে হাত ধরতে দেখে সে বেশ গম্ভীর গলায় শাসন করল, তুমি কে শুনি? আমাকে কেন ধরেছ? তোমার জন্য কত বড় সপনা কি যেন একটা, উফ বলে গেছি, ওটাও হয়ে গেছে। ইহান তো চলে গেল।
অনন্ত কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল এই পুচকে মেয়েটার কথা শুনে। সে কৌতূহলী হয়ে শুধালো। সর্বনাশ। দিয়ে এবার তৃপ্তির সাথে মাথা নাড়ল। হ্যাঁ ওটাই। অনন্তের ঠোঁটের কোণে এবার এক চিলতে হাসি ফুটে উঠল। পিচি মেয়েটার কথা বলার ধরন আর গম্ভীর ভাব থেকে সে বেশ মজা পাচ্ছে। পোশাকে রঙের দাগের বিরক্তি ভুলে সে নিচু হয়ে দিয়ার সামনে সমান হওয়ার চেষ্টা করলো। মোলায়েম স্বরে বলল, তুমি তো দারুণ কিউট। আচ্ছা, তোমাকে হাত ধরার জন্য সরি, তবে তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? কলর কোথায়? দিয়া বড় বড় চোখ করে কয়েক মুহূর্ত অনন্তকে মেপে নিল। তার চোখে মুখে তখন একরাশ সন্দেহ। চট করে উত্তর না দিয়ে সে মাথাটা একটু কাত করে বলল, তুমি কে শুনি? পাপ্পা আমাকে বলে দিয়েছে অচেনা কারোর সাথে একদম কথা না বলতে, আর কেউ কিছু জিজ্ঞেস করলেও যেন কোনো উত্তর না দিই। অনন্ত বেশ দোটানায় পড়ে গেল। এইটুকু বাচ্চার নীতিবোধ দেখে সে মনে মনে তারিফ না করে পারল না। সে নিজেকে পরিচিত করার চেষ্টা করে বলল, আরে আমি কলরবের বন্ধু, ওর বিয়েতে দাওয়াতে এসেছি। এবার তো অন্তত বলতে পারো ও এখন কোথায় আছে? দিয়া এক মুহূর্ত সময় নিল না। বেশ উদাসীন ভঙ্গিতে কাঁধ নাচিয়ে ছোট্ট করে জবাব দিল, না জানি না। বলেই সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ইহানকে ধরার জন্য আবার ছুট লাগালো। অনন্ত একা দাঁড়িয়ে নিজের শার্টের রঙের দিকে তাকিয়ে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেললো। ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। দরজার পর্দা সরিয়ে ভিতরে ঢুকতেই সে কলরবকে দেখতে পেল, কিন্তু কলরবের পাশে বসা একটা বাচ্চা ছেলেকে দেখে অনন্তের চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। সে যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। কলরব অনন্তকে দেখেই সোফা থেকে উঠে দাঁড়ালো। বন্ধুকে দেখে তার মুখে চওড়া হাসি ফুটলেও অনন্তের বিধ্বস্ত অবস্থা দেখে সে কিছুটা ভ্যাবাচাকা খেলো। অবাক হয়ে বলল, আরে তুই তো অনেক আগেই চলে এসেছিস দেখছি, কিন্তু বাড়িতে ঢুকে কি রং খেলা শুরু করে দিলি? তোর এই অবস্থা কেন? অনন্ত কোনো উত্তর দিল না। সে তখনও একদৃষ্টিতে কলরবের পাশে বসা ওই বাচ্চাটির দিকে তাকিয়ে আছে। তার মাথায় কিছুতেই ঢুকছে না, মাত্র কয়েক মুহূর্ত আগে বাড়ির আঙিনায় যে ছেলেটা তাকে নাকানি চুবানি খাইয়ে দিয়ে দৌড়ে পালালো, সে এত দ্রুত ভিতরে এসে এত শান্ত হয়ে বসে আছে কি করে? এটা কি কোনো জাদু মন্ত্র নাকি চোখের ভুল? অনন্ত কয়েক পা এগিয়ে গিয়ে সরাসরি কলরবের পাশে বসে শিশুটির দিকে আঙুল উঁচিয়ে বলল, এই বাচ্চাটা তোর কে হয় রে? ওই তো একটু আগে আমার গায়ে এই কাণ্ডটা করেছে। ইভান বড় বড় চোখ করে অনন্তের দিকে তাকিয়ে রইল, যেন সে আকাশ থেকে পড়েছে। ড্রয়িং রুমে উপস্থিত বাকি আত্মস্বজনরাও বেশ অবাক হলেন। কলরব ইভানের মাথায় হাত রেখে কিছুটা সংশয় দিয়ে জিজ্ঞেস করলো, ইভান, ও তো আমার ভাইয়ের ছেলে, মানে আমার ভাইপো, কিন্তু ও তোকে রং মাখাতে যাবে কেন? আর কখন দিল এই রং? অনন্ত কপালে ভাঁজ ফেলে বলল, এটা তো ঠিক একটু আগে বাইরে যখন আমি ঢুকেছিলাম, ওর সাথে একটা ছোটোখাটো কিউট দেখতে মেয়েও ছিল। কলরব এবার শব্দ করে হেসে উঠল। ইভানের দিকে তাকিয়ে তার হাসি আর থামছেই না। ইভান তখনও নির্বাক দর্শকের মতো তাকিয়ে আছে। অনন্তের কিংকর্তব্য বিমূঢ় চেহারা দেখে কলরব যেন আরো বেশি মজা পাচ্ছে। হাসতে হাসতেই বলল, আরে গাধা, ওটা ইভান ছিল না, ওটা ওর যমজ ভাই ইহান ছিল। আর ওই মেয়েটা হলো দিয়া। তুই একদম ঠিক মানুষের পাল্লায় পড়েছিস। চল আমার সাথে ঘরে চল, আগে জামাটা বদলে ফ্রেশ হয়ে নে। অনন্ত যেন আকাশ থেকে পড়ল। যমজ ভাই? তার মানে এতক্ষণ সে যার সাথে বাইরে কথা বলছিল সে অন্য কেউ, আর এখন সামনে যে বসে আছে সে হুবহু এক চেহারার অন্য একজন মানুষ। বিষয়ে তার মুখ হাঁ হয়ে গেল। ইভান এতক্ষণ অবাক হয়ে বড়দের কথা শুনছিল। সে জিজ্ঞাসু দৃষ্টিতে কলরবের দিকে তাকিয়ে বলল, চাচু এই আঙ্কেলটা কে? কলরব ইভানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে পরিচয় করিয়ে দিল। ইভান, ইনি আমার খুব ভালো বন্ধু, নাম অনন্ত, তোর নতুন আঙ্কেল। কলরব অনন্তর কাঁধে হাত দিয়ে ধাক্কা দিল। চল এবার, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। তালুকদার বাড়ির বিশাল ছাদে মেহেদির উৎসব মুখর আড্ডা জমে উঠেছে। আলোকসজ্জায় ঝিলমিলে আলোয় চারপাশটা অপার্থিব সুন্দর লাগছে। রঙিন শামিয়ানা আর শতরঞ্জি বিছিয়ে বাড়ির মেয়েরা মেতে উঠেছে উৎসবে। দক্ষ 3জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে, যাদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে এক একটা মেহেদির আলপনা। বিকেলের দিকে অফিস থেকে ফেরার পর দিব্য নিজের ঘর থেকে আর বের হয়নি। এক সময়কার প্রাণোচ্ছল আর আড্ডাপ্রিয় দিব্য তালুকদার এখন যেন এক অন্য মানুষ। সময়ের ব্যবধানে সে নিজেকে গুটিয়ে নিয়েছে এক শক্ত খোলসের ভিতরে।
এখন তার কাছে তার অভিজাত্য, পরিপাটি পোশাক আর মেপে চলা জীবনটাই মুখ্য। অসামাজিক না হলেও সবার সাথে হই হুল্লোড় করার সেই পুরনো অভ্যেসটা সে কবেই বিসর্জন দিয়েছে। হঠাৎই ঘড়ির দিকে তাকিয়ে দিব্যের মনে হলো দিয়ার এখন ঘুমানোর সময়। সে ধীর পায়ে ছাদে গেল মেয়ের খোঁজে, কিন্তু সেখানে নবনী আর দিয়া কাউকেই পেল না। অগত্য নিচে নেমে রান্নাঘরের দিকে আসতেই তার পা দুটো থমকে গেল। ভিতরের দৃশ্যটা দেখে দিব্যের বুকের ভিতরটা এক অদ্ভুত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। দিয়া নবনীর পাশে বসে গল্প করছে, আর নবনী ভাতের লোকমা তুলে তার মুখে দিচ্ছে। দিয়ার চোখে মুখে যেন অনাবিল তৃপ্তি আর আনন্দ উপচে পড়ছে। তা দিব্যের কাছে এক অলৌকিক স্বপ্নের মতো। ইদানিং দিয়া জেদ করে দিব্যের হাতেও খেতে চাইতো না। মৌনিতাও যখন ইহান আর ইভানকে খাওয়াতো তখন দিয়া অপলক চেয়ে থাকতো, বায়না ধরতো তারও এমন একটা মায়া চায়। মৌনিতা দিয়াকে যথেষ্ট স্নেহ করলেও নিজের দুই চঞ্চল ছেলেকে সামলাতেই তার হিমশিম অবস্থা হতো। দিব্যের কঠোর পুরুষদীপ চোখ দুটো মুহূর্তের মধ্যে আর্দ্র হয়ে এলো। সে দ্রুত চোখের কোণ মুছে নিজেকে সামলে নিয়ে ওদের দিকে এগিয়ে গেল। দিব্যকে দেখেই দিয়া একগাল হেসে দিয়ে চিৎকার করে বলে উঠল, পাপা, তুমি জানো মাম্মা আমাকে একটা পরীর গল্প বলেছে। মাম্মা কত মিষ্টি করে গল্প বলে, তুমি তো এত সুন্দর করে গল্প বলতে পারো না। মেয়ের এই সরল স্বীকারোক্তিতে দিব্যের মুখটা মুহূর্তের জন্য একটু ছোট হয়ে গেল। সে কাষ্ঠ হাসি হেসে আমতা আমতা করে বলল, আরে আমিও পারি, শুধু সময় পানি বলে বলা হয়নি, এই যা। দিব্যের এমন কাচুমাচু মুখ দেখে নবনীর হাসি পেল। সে দিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, বাদ দাও না শোনা, দুনিয়ার সব মানুষ তো আর সবকিছু পারে না। দিব্য তৎক্ষণাৎ সায় দিয়ে বলল, হ্যাঁ একদম ঠিক। এই যেমন ধরো, আমি চাইলেই তুমি আর তোমার মাম্মা দুজনকে চট করে কোলে তুলে নিতে পারি। তোমার মাম্মা কি তা পারবে? ওকে একবার জিজ্ঞেস করে দেখো তো। নবনীর মনে হলো সে আকাশ থেকে পড়েছে। লোকটার স্বভাবই এমন, যে কোনো ছুতোয় নিজেকে জাহির করা চাই। সে মনে মনে একটা বড় সড়ো মুখ ভেঙালো। মুখে কিছু বলতে সাহস পেল না। ভালো করেই জানে এই লোকের সাথে তর্কে যাওয়ার মানেই হলো পুরনো কোনো কটু কথা বা অতীত নিয়ে খোঁচা দেওয়া। নবনী নিজের অভিজ্ঞতার যথেষ্ট শিক্ষা পেয়েছে, তাই চুপ থাকাই শ্রেয় মনে হলো। দিয়া এবার গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে সে বেশ গম্ভীর গলায় সায় দিল, সত্যি তো, মাম্মা ভীষণ উইক, শুধু ধপাস করে পড়ে যায়। মাম্মা, তোমার উচিত পাপার মতো রোজ সকালে ঢিসুম ঢিসুম করা, বেশি বেশি ল্যাপটপ চালানো, আর ওই বিশ্রী তেতো কফি খাওয়া। তাহলেই তুমিও পাপার মতো স্ট্রং হবে। মেয়ের এমন অদ্ভুত কথা শুনে দিব্য আর নিজেকে সামলাতে পারল না। গম্ভীর দিব্য তালুকদার হঠাৎই শব্দ করে হেসে উঠল। নবনীত থমকে গিয়ে অপলক চেয়ে রইল দিব্যের দিকে। এই প্রথম সে মানুষটাকে প্রাণ খুলে হাসতে দেখল। হাসির তোড়ে দিব্যের বা গালে ছোট্ট একটা টোল পড়েছে, যা তার রুক্ষ ব্যক্তিত্বের এক নিমিষেই স্নিগ্ধ করে তুলেছে। গম্ভীর চেহারার চেয়ে এই হাসি মুখেই দিব্যকে অন্যরকম লাগছে। দিব্য হাসি থামিয়ে নবনীর দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলো, রাইট বলেছো মাম্মা। আচ্ছা না বলি, দেখলাম বাড়ির সবাই ছাদে গিয়ে মেহেদি পড়ছে, হইচই করছে। তুমি এখানে একা বসে আছো কেন? তোমার কি মেহেদি পড়তে ভালো লাগে না? দিয়া তার ছোট ছোট দু হাত মেলে ধরলো দিব্যের মুখের সামনে। মেহেদির গাঢ় আলপনায় ওর কচি হাত দুটো তখন সত্যি সুন্দর লাগছে। উজ্জ্বল চোখে বাবার দিকে তাকিয়ে বলল, পাপা দেখো, দিয়া দু হাতে কত সুন্দর মেহেদি পড়েছে, মামা পরিয়ে দিয়েছে। দিব্য কৌতূহলে মেয়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। খুঁটিয়ে দেখার ভান করে একগাল হেসে বলল, ওয়াও, আমার মাম্মার হাত তো দেখে একদম পরীর হাতের মতন লাগছে। কথাটা বলেই দিব্যের নজর গেল নবনীর দিকে। সে তখন শান্ত মুখে নিবিষ্ট মনে ভাত মাখিয়ে চলেছে। দিব্যের মনের কোণে এক চিলতে শঙ্কা উকি দিল। মেয়েটা যেন দিন দিন নবনীর সাথে বড্ড বেশি মিশে যাচ্ছে। এক নিবিড় মায়ায় বাঁধনে জড়িয়ে যাচ্ছে দুইজন। নবনী অনুভব করতে পারল কারোর তীক্ষ্ণ দৃষ্টি তার উপরে স্থির হয়ে আছে। সে মুখ তুলে চাইতেই দিব্য হালকা করে ভ্রু নাচিয়ে আগের প্রশ্নের উত্তরটা চাইল। নবনী ধীর স্বরে বলল, আসলে মেহেদি আমার ঠিক অপছন্দ না। দিয়াকে পড়ানোর পর হঠাৎ মনে হলো আগে ওকে খাওয়ানো দরকার। রাত তো অনেক হয়েছে, আমার সোনাটার খুব খিদে পেয়েছিল, তাই না সোনা? দিব্য এবার কিছুটা গম্ভীর হয়ে এলো, বলল, আমি তোমাকে বলেছিলাম নবনী, তুমি। দিব্যর কথা শেষ হওয়ার আগেই নবনী বেশ দৃঢ়তার সাথেই ওকে থামিয়ে দিল। এর পরের কথা ও ধারণা করে নিল। অনুনয়ের স্বরেই বলল,
প্লিজ এখন চুপ করুন। আপনি কিছু বলবেন না দিয়া সোনা। তোমার খাওয়া তো শেষ, এবার চট করে নিজের ঘরে চলে যাও তো। মাম্মা হাত ধুয়ে এক্ষুনি আসছে, কেমন? দিব্য কিছুটা থতমত খেয়ে গেল। নবনী দিয়াকে চেয়ার থেকে নামিয়ে দিল। দিয়া বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই এক অদ্ভুত নিস্তব্ধতা জেঁকে বসল চার দেয়ালে। নবনী ঘুরে সরাসরি দিব্যের চোখের দিকে তাকালো, স্পষ্ট গলায় বলল, আমি ওকে জন্ম দিইনি, এটা আমার খুব ভালো করেই জানি আমি। কিন্তু আমি তো প্রাণপণ চেষ্টা করছি ওর মা হয়ে ওঠার। আপনি বারবার কেন আমায় মনে করিয়ে দেন যে আমি ওর মা নই? আপনি তো বলেছিলেন ও আমার তখনই হবে যখন আমরা একে অপরের হব। আমি তো আপনাকে মনে প্রাণে মেনে নিয়েছি, তাহলে ওকে নিজের করে পেতে গেলে আমাকে আর কি করতে হবে? হ্যাঁ, আমি আমি জানি আমাদের মধ্যে সেই চিরাচরিত স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। আপনার যদি মনে হয় তেমন কিছু প্রয়োজন আছে, তবে তাতেও আমি বাধা দেব না আপনাকে। মনের মিল ছাড়াও তো পৃথিবীতে কত শত দম্পতির সংসার টিকে থাকে, আমাদেরও না হয়। নবনীর কথা শেষ হওয়ার আগেই দিব্য ঝড়ের বেগে এগিয়ে এসে এক হাতে নবনীর বাহু সজোরে চেপে ধরল। আংশিক এমন আচরণে চমকে উঠল নবনী। থরথর করে কেঁপে উঠল ওর সমস্ত কায়া। দিব্যের চোখ দুটো অপমান আর রাগে আগুনের মতো জ্বলছে। দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে উঠল, শাট আপ নবনী, তুমি ঠিক কি বোঝাতে চাইছো আমাকে? ওই তথাকথিত নাটকীয় সংলাপের মতো দেহ পাবেন কিন্তু মন পাবেন না, এমন টাইপ কিছু? নবনী ছলছল চোখে সরাসরি দিব্যের চোখের উপরে স্থির দৃষ্টি রাখল। আজকে তার মেজাজ আর ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। দিব্যের পুরো শরীর রাগে কাঁপতে লাগলো। সে কি নবনীকে কোনোদিনও স্রেফ একটা পণ্য হিসেবে ভেবেছে? যেখানে সে তিলে তিলে মেয়েটাকে নিজের মনের মণিকোঠায় জায়গা দেওয়ার চেষ্টা করছে, সব সময় ওকে সহজ করার চেষ্টা করছে, সেখানে নবনীর এমন সস্তা প্রস্তাব আর পৌরসে আর ইগোতে প্রচণ্ড আঘাত আনল। দিব্য পুনরায় চিৎকার করে উঠল, তুমি আমাকে ঠিক কি মনে করো? তোমার কি মনে হয় তোমার মনে তোমার পুরনো প্রেমিক রাজত্ব করবে আর তুমি দয়া করে তোমার শরীরটা আমাকে দান করবে? বাহ, এতটাই মহান তুমি? এটাকে তুমি আমাকে মেনে নাও বলো? একটা কথা কান খুলে শুনে রাখো, দিব্য তালুকদার একই ভুল বারবার করে না, আর যা তার উপর সে 16 অধিকার চায়। যদি তোমার 100 ভাগের মধ্যে মাত্র 5 ভাগ অন্য কারোর জন্য জমা থাকে, তবে বাকি 95 ভাগ ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা আমি রাখি। তাই এই ধরনের কথা দ্বিতীয়বার আমাকে শোনানোর দুঃসাহস কখনো করবে না। দিব্যের হাতের বাঁধন যেন নবনীর হাড় অবধি গিয়ে বাঁধছে। সে আরও কঠোর স্বরে যোগ করল, যেদিন ভিতরে বাইরে উভয় দিকে থেকে আমাকে পুরোপুরি আপন করে নিতে পারবে, সেদিনই কেবল আমার কাছে এসো। আর যদি মনে হয় তা পারবে না, তবে এখনো সময় আছে, চলে যেতে পারো। এমন সস্তার সম্পর্ক দিব্য তালুকদার টানতে চায় না। দিব্যের এই চরম আলটিমেটাম নবনীকে যেন এক মুহূর্তের জন্য পাথর করে দিল। তার গলার কাছে কথাগুলো দলা পাকিয়ে আটকে গেল। চোখের কার্নিশ বেয়ে তপ্ত অশ্রু গলা বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। সে কোনো মতে নিজের কম্পিত কণ্ঠস্বর সামলে নিয়ে ভাঙা গলায় বলল, আপনি তাহলে বারবার একই কথা কেন তোলেন? দিয়া যেদিন থেকে আমাকে মাম্মা বলে রেখেছে, সেদিন থেকেই আমি ওর মা হয়ে গেছি। আমি ওকে মন থেকে ভালোবাসি। কিন্তু আপনি যখন পরপর এমন রূঢ় ব্যবহার করেন, তখন না খুব কষ্ট হয় আমার। নিজেকে প্রচন্ড ছোট মনে হয়। আর আর আপনি বা কোথায় আমায় মন থেকে মেনে নিতে পেরেছেন? হ্যাঁ, দিব্য নবনীর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে শীতল স্বরে বলল, হ্যাঁ, মানতে পারিনি বলেই এখনো আমাদের মধ্যকার এই যোজন যোজন দূরত্ব আমি বজায় রেখেছি। কারণ শুধু তথাকথিত স্বামী স্ত্রী সম্পর্কে আমার চাই না। তবে তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখি, যদি সত্যি আমাকে মেনে নিয়ে আমার সাথে সারা জীবন কাটাতে চাও, তবে ওই অতীত আর তোমার ওই তথাকথিত বিশ্বাসঘাতক প্রেমিককে মন থেকে পুরোপুরি মুছে ফেলো। শুধুমাত্র আমার জন্য নিজেকে প্রস্তুত করো। তোমার ভাবনা, তোমার চিন্তা সবখানে শুধুই দিব্য তালুকদারের রাজত্ব থাকবে। আমার মন পুরোপুরি বদলে যাওয়ার আগে তোমার কাছে সময় আছে। এর আগে সিদ্ধান্ত নাও তুমি পারবে কি না। কারণ একবার যদি আমার মন তোমার থেকে ঘুরে যায়, তবে তোমার মুক্তি পাওয়া অসম্ভব হয়ে পড়বে। আমি চাই একটা স্বচ্ছের সম্পর্ক, চাই তুমি আমাকে জোর করে নয়, মন থেকে মেনে নাও। দিব্য গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে কিছুটা সামলে নিল। ওর কণ্ঠস্বর কিছুটা নরম হয়ে এলো। আই এম সরি, রাগের মাথায় এমন কিছু কথা বলেছি যা হয়তো বলা আমার উচিত হয়নি। আজই শেষ। আজকের পর আমি আর ওই মানুষের নাম উচ্চারণ করবো না। আবারও সরি। নবনী চোখের জল মুছে জোরপূর্বক ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা টেনে আনলো। করুণ স্বরে বলল, ইটস ওকে। আপনি তো কোনো মিথ্যে অপবাদ দেননি। যা বলেছেন তা তো সত্যিই বলেছেন। দিব্য নবনীর চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল,
আমি শুধু চেয়েছি তোমার নিজের জীবন নিয়ে যেন কোনোদিন কোনো অবসেস না হয়, তোমার মনে যেন এই আক্ষেপ না জাগে যে একজন সদ্য বিবাহিত মেয়ে হয়ে অন্যের বাচ্চার জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দিতে হচ্ছে। ব্যাস এটুকুই আমার চাওয়া ছিল। কথাগুলো শেষ করে দিব্য নবনীর বাহু ছেড়ে দিল। এক মুহূর্ত আর সেখানে না দাঁড়িয়ে সে দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নবনী পাথরের মতো নিথর হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। মেয়েদের মেহেদি রাঙানোর মগ্নতার মাঝখানে হঠাৎই ঝড়ের বেগে ছাদে এসে হাজির হলো কলরব, সাথে ওর 3 বন্ধু অনন্ত, অভিক আর শান্ত। ছাদের এক কোণে পাশাপাশি বসে 2 মেহেন্দি আর্টিস্টের পাশ থেকে মেহেদির নকশা করিয়ে নিচ্ছে নিজানা আর কুহু। কলরব কোনো ভনিতা না করেই ওদের একদম গা ঘেঁষে বসে পড়ল। আদেশের স্বরে বলল, এই তোরা শর্ত দেখি, এবার আমরা মেহেন্দি পরবো।